নিয়ে বেশ জল্পনা চলছে। এই মুহূর্তে কলকাতা পুলিশ কমিশনার হিসেবে দুটো নাম উঠে আসছে, অজয় রানাডে, আইপিএস অজয় রানাডে এবং আইপিএস পীযূষ পান্ডে। বিনীত গোয়েলের হঠাৎ করেই পদত্যাগ করার একটা ভাবনা উঠে এলো কেন ডাক্তারদের মধ্যেই? বা ডাক্তারদের মধ্যে এই ভাবনা উঠে আসার পেছনে অনেকগুলো পয়েন্ট সামনে এসে পড়েছে। কারণ বিনীত গোয়েল একাধিকবার মিডিয়ার সামনে এই কথাটা বলেছে যে যা তদন্ত এখানে চলছে সমস্ত কিছু আমার কমান্ডে হয়েছে। তাহলে ওনার কমান্ডে যদি তদন্ত হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে এখানে যে তথ্য প্রমাণ লোপাটের যে দাবিগুলো আমাদের জুনিয়র ডাক্তার ভাই বোনেরা বলছেন, তাহলে সেই তথ্যগুলো লোপাটের ক্ষেত্রে ওনাদের যা ভূমিকা এখানে অস্বীকার করতে পারেন না। যেদিনকে 14 তারিখে আরজিকর হসপিটালে ভ্যান্ডালিজমটা চলে, তিনি প্রথমে গিয়ে মিডিয়ার ওপরে দায়িত্ব চাপিয়ে দিলেন যে মিডিয়াদের ম্যালিসিয়াস প্রচারের জন্য এই ধরনের ভ্যান্ডালিজম হয়েছে। কিন্তু তিনি এটা কখনো বলেননি যে আমি এখানে 2000 পুলিশ নামিয়ে দিলে তাহলে আজকে এই ধরনের ভ্যান্ডালিজমটা চালাতে পারতো না। অর্থাৎ যারা এখানে এই ধরনের ভাঙচুর করলো তারা তো কেউ আন্দোলনকারী ছিল না। আন্দোলনকারীরা ভাঙবে কেন? তারা তো ওই হসপিটালেরই ডাক্তার। তারা তাদের বোন বা দিদি তার বিচার চাইছে। সে মারা গেছে কোথায়? সে মারা গিয়েছে তার চাকরিস্থলে। তিনি চাকরি করছিলেন, চাকরিরত অবস্থায়, তার ডিউটি পালনরত অবস্থায় 36 ঘন্টা ডিউটি পালন করেছে। আজকে ডক্টর অভয়ার রাত্রিবেলা খুন হয়েছে না কখন খুন হয়েছে সেগুলো অবশ্যই তদন্ত সাপেক্ষ বিষয়, পুরোপুরি আমাদের জানা নেই। বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা আসছে, কিন্তু এটা জানতে হবে মৃত্যু হয়েছে এটা সত্য, ধর্ষণ হয়েছে এটাও সত্য। এইবার ধর্ষণের সাথে কয়জন জড়িত, মৃত্যুর সাথে কয়জন জড়িত, এই মৃত্যু এই খুন, এই যে খুনের সাথে কারা জড়িত এইটা সামনে আসতে হবে। যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এক সময় মিডিয়ার সামনে এটা বলেছিলেন, যেটা একজনের কাজ নয় অনেকের কাজ বলেছিলেন। এইবার যাই হোক, উনি একদিন মুখ ফসকে এই কথাটাও বলেছিলেন অবশ্য যে নির্যাতিতার ফাঁসি চাই। কিন্তু ঘটনাক্রম যেদিকে যাচ্ছে, যারা নির্যাতিতার হয়ে বিচার চাইছে তাদের ওপরই অত্যাচার, তাহলে কি ধরে নিতে হবে ওনার মুখ ফসকে বলা বক্তব্যগুলোরই তিনি বাস্তবায়ন হতে যাচ্ছে? তাই এটা তো ন্যায়সঙ্গত নয় এটা। আর বিনীত গোয়েল নিজে কি বললেন? বিনীত গোয়েল নিজে বললেন যা কিছু হয়েছে, যা তদন্ত হয়েছে আমার কমান্ডে হয়েছে। তাহলে ধরে নিতে হবে ডে 1 থেকে অর্থাৎ 9 আগস্ট থেকে টিল নাও যা কিছু হয়েছিল সব পুলিশ যেটা কাজ করেছে সব কিছু ওনার কমান্ডে করেছে। এবার উনি তদন্ত, যেখানে আমাদের ছাত্র সমাজ বা আমাদের জুনিয়র ডাক্তার যারা সেদিনকে আমাদের আন্দোলনরত অবস্থায় বসেছিল 22 ঘন্টা সিদ্ধান্ত লাগলো কেন যে 22 জন ডাক্তারকে ভেতরে ঢোকাতে হবে? এটা কি 25 ঘন্টা থাকলে 25 জন যেত, 10 ঘন্টা থাকলে 10 জনকে ডাকতো? এটাও মানুষ অস্বাভাবিক ভাবছে যে 22 ঘন্টা আমাদের ডাক্তার সমাজকে রাস্তায় কেন বসে থাকতে হয়েছিল? উনি তো 10 মিনিটের মধ্যেই ডাকতে পারতেন যে আমাদের সমস্ত ভ্যালুয়েবল পার্সন এরা, কারণ এরা আমাদের সমাজের মানুষের চিকিৎসা প্রদান করে থাকেন। এই মানুষগুলো যদি এখানে বসে থাকে অর্থাৎ সেখানে চিকিৎসা ব্যাহত হচ্ছে। তাই 10 মিনিটের মধ্যেই তাকে দায়িত্ব নেওয়া উচিত ছিল যে তাদের সাথে আমি কথা বলতে চাই, তারা কি চাইছে। তারা পরবর্তী সময় 22 ঘন্টা পরে তার কাছে গেল, তাদের পদত্যাগ চেয়ে একটা দাবিপত্র প্রকাশ করেছে। হ্যাঁ, এবার 9 ফুটের যে ব্যারিকেডটা ওখানে দেওয়া হয়েছিল সেটা কি ধরেই নিতে হবে যে নবান্ন অভিযানকে আটকাতে গিয়ে পুলিশ যা যা ব্যবস্থা করেছিল সেই রকমই একটা পদক্ষেপ এখানে নিয়েছিল যে এমনভাবে আমরা শেকল দিয়ে বেঁধে রাখবো যে ব্যারিকেডগুলো যে কোনো কেউ যেন টোপকে আমাদের এখানে আসতে না পারে। তার মানে কি পুলিশ ভয় পেয়েছে? পুলিশ আমাদের একজন ডাক্তার ভাই বোনের সাথে কথা বলতে ভয় পাচ্ছে, তাহলে সাধারণ মানুষের অবস্থানটা কোথায়? পুলিশ কেন এত ভয় পাচ্ছিল? পুলিশ অবশ্যই প্রথম দিনই 10 মিনিটের মধ্যে আমি বলবো যে তাদের সাথে কথা বলা উচিত ছিল, তাদের যা দাবিপত্র ছিল দাবি সনদ নেওয়া উচিত ছিল। এবং উনি সেখানে মিডিয়ার সামনে বলেছেন যে আমার উচ্চপদস্থ আধিকারিক যারা আছেন তারা যদি আমাকে পদত্যাগ করতে বলেন, রিজাইন করে সরে যেতে বলেন, আমি সরে যাব। তার মানে ধরেই নেওয়া যায় যে রাজ্যের যারা তার উপরে যে আধিকারিক আছেন তারা এখনো পর্যন্ত ওনাকে বোধহয় নির্দেশিকা দেননি। তার পেছনে কি কারণ আছে সেটা জনসম্মুখে আসা উচিত এবং তাদেরকে তার প্রশ্ন উত্তর মিডিয়ার সামনে দেওয়া উচিত। কেন তারা তাকে পদত্যাগ করতে বলছেন না? যেখানে যেহেতু আমাদের ডাক্তার সমাজ এবং সাধারণ মানুষ প্রত্যেকেই চাইছে যে ওই মানুষটি আগে পদত্যাগ করুক, যাতে বিচার প্রক্রিয়ায় কোনো রকম বাধাপ্রাপ্ত না হয়। মুখ্যমন্ত্রী পদত্যাগ স্লোগান উঠেছে, এটা কি যুক্তিসঙ্গত? এটা যুক্তিসঙ্গতর একটা কারণ আমি বলতে পারি যে মানুষ যেহেতু দেখে যে পুলিশকে কে পরিচালনা করে, তাহলে পুলিশে যেরকম এই যে সিপি আছেন, আইজি আছেন, ডিআইজি আছেন, অনেকেই আছেন, এদের মাথা কে? তাহলে পুলিশের মন্ত্রী আছেন, তা পুলিশ মন্ত্রী কি আমাদের রাজ্যে? আমাদের মন্ত্রী তথাকথিত মুখ্যমন্ত্রী যে তিনিই তো পুলিশ মন্ত্রী। স্বাস্থ্য দপ্তর দেখার দায়িত্ব কে? তাহলে সর্বোচ্চ স্বাস্থ্যমন্ত্রী।
তাহলে স্বাস্থ্যমন্ত্রী নিজেই তো পুলিশমন্ত্রী সেই আবার মুখ্যমন্ত্রী। তাই মানুষের কাছে এটা দাবি এসছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ এইখানে কি ফেল করলো হচ্ছে আমাদের এই যে স্বাস্থ্য দপ্তর, ফেল করেছে আমাদের পুলিশ দপ্তর, অর্থাৎ প্রকৃত পূর্ণাঙ্গ তদন্ত সামনে আসতে পারেনি। আজকে যেটা বলা হচ্ছিল যে আমরা সমস্ত তদন্ত ঠিকঠাক পদ্ধতিতে চালিয়েছি, এইটাও তো মিডিয়ার সামনে এসছে যে আজকে টালা থানা, এই যে ঘটনা যে আজকে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, এমন বিষয় এর আগেও একটি ছেলে ওখানে অভিযোগ দায়ের করেছিল টালা থানার কাছে। সেই অভিযোগ কিন্তু তারা মীমাংসা করেনি, না করে ওই ছেলেটি পরবর্তী সময় নিরুপায় হয়ে আদালতের দ্বারস্থ হয়। আদালত তারপরে টালা থানাকে করতে বলেছিল, তদন্ত করতে বলেছিল। সেই তদন্তে লাস্টে কিন্তু টালা থানা দেখা যাচ্ছে যে এই সন্দীপ ঘোষকেও ক্লিন চিট দিয়েছিল, অথচ আজকে যখন সিবিআই তদন্তে গেল তাকে অ্যারেস্ট করলো এবং তার বিরুদ্ধে অনেক তথ্য প্রমাণ আছে বলে সিবিআই আমরা মিডিয়া সূত্রে জানতে পাচ্ছি। এবার দেখা যাক তদন্ত কোন পথে এগোয়। এই বিলটা রাজ্য সরকার করেছে, আমি মনে করি এখন এই মুহূর্তে বর্তমানে সাধারণ মানুষের দৃষ্টিকোণটাকে ঘোরানোর জন্য রাজ্য করতেই পারে, রাজ্য একটা দাবি আনছে তাদের কথা। কিন্তু প্রশ্ন হলো এই বিল কি কখনোই বাস্তবায়ন হবে একদিনে? কখনোই নয়। আর এই বিল দিয়ে কি অভয়ের বিচার হবে? সেটাও নয়। আমি আইনজীবী হিসাবে বলছি এটা হয় না, কারণ রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া যায় না। রেট্রোস্পেক্টিভ এফেক্ট কাকে বলে? যে আজকে যদি বিল ফাইনাল হয়েও যায়, তর্কের খাতিরে ধরি, তবুও অভয়ের বিচার এই বিলে হবে না, এই আইনে হবে না। কারণ সেই সময় 1 আগস্ট থেকে আমাদের BNS 2023 সেটা আমাদের লাগু হয়েছে, যেটা কেন্দ্র থেকে আগেই আমাদের বিল পাস হয়ে যেটা আইন তৈরি হয়েছে আমাদের এই 2024-এর 1 আগস্ট থেকে সেটা লাগু হয়েছে। সেই মোতাবেকই এই মামলা চলবে, কারণ এটা 9 আগস্ট এই খুনটা হয়েছে, খুন এবং ধর্ষণ। 2020 সালে পৌলমী সাহা বলে একটি মেয়ে আত্মহত্যা করেছিল, বলেছিল ছাদ থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করেছে। 2023 সালে শুভ্রজ্যোতি দাস নামক এক ওখানেরই পড়ুয়া, তিনিও নাকি ডিপ্রেশনে ভুগছিলেন, তিনি আত্মহত্যা করেছেন, এমনটা শোনা গেছিল। একইভাবে এটাও আত্মহত্যা ঘোষণা করা হয়েছিল প্রথমে, প্রাথমিক তদন্ত না করে। কীভাবে দেখছেন? আমি বলবো যে এটা তদন্ত করে যেটা চলে আসলো, যেটা আদৌ আত্মহত্যা নয়, এটা খুন এবং ধর্ষণ দুটোই সামনে এসছে। এবার ওই যে ব্যক্তি দুটোর কথা বললেন, বা যে আমাদের ভাই বোন যারা মারা গিয়েছে, আমি বলবো তাদের বাড়ির লোক এখন কিভাবে বিচার প্রক্রিয়ায় দ্বারস্থ হয়েছিল আমার জানা নেই। যদি তারা সামনে আসে, নিশ্চয়ই তাদের বিচার প্রক্রিয়াও এইভাবেই এগোনো উচিত। আচ্ছা, আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতৃত্বরা কটাক্ষ করে যাচ্ছেন ডাক্তারদের। কেউ বলছেন যে কষায়ে পরিণত হয়েছে, কেউ বলছে প্রতিবাদ করলে তাদের মা বোনদের ছবি বিকৃত করে তাদের দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে। এটা এক ধরনের মানে কি বলবো, পরোক্ষে হুমকি দেওয়া হচ্ছে। তবে হুমকি দিয়ে সাধারণ বাংলার মানুষকে আর কখনো দামাতে পারবে বলে মনে হয় না, কারণ কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে বিচার চেয়ে। তাহলে এই কোটি কোটি মানুষ আজকে জানতে হবে যে একটা সরকার গঠন হয় অবশ্যই সাধারণ মানুষের ভোট পেয়ে। আবার এখানে একটা বিরোধী দলও আছে, বিরোধী দলেরও সদর্থক ভূমিকা নেওয়া উচিত। তাদেরকেও 2,38,00,000 মানুষ এই রাজ্য থেকে ভোট দিয়েছে। তাহলে 2,38,00,000 মানুষ তো মমতা ব্যানার্জিকে চায়নি। তাহলে ধরেই নিতে হবে এখানে বিরোধিতা করার জন্য বিরোধী মানুষ অনেকেই আছে। তাহলে এই যে আমাদের ছাত্র সমাজ যে দাবি নিয়ে রাজপথে নেমেছে, তার বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে ঘোরানোর জন্য যেভাবেই অন্যায়ভাবে বাজে কথা বলে কাউকে কুলসিত করার চেষ্টা করতে পারে, ভয়ভীতি দেখাতে পারে, তবে এটা বাস্তবে কোনো কিছুই মানুষকে দমাতে পারবে না। এখন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে অবশ্যই জেনে রাখা উচিত বা জানা থাকা উচিত ছিল তার। তিনি এইবার সেটা সিবিআই তদন্ত করে দেখুক, কারণ এই তদন্ত যেহেতু চলছে সেই জন্য এই বিষয়ে আমাদের আগবাড়িয়ে মন্তব্য করা উচিত নয়। তবে স্বাস্থ্য দপ্তর তাকে আপাতত দেখলাম যে একটা নোটিশ হয়েছে, তাকে ওখান থেকে সরাতে বাধ্য হয়েছে, যেহেতু 48 ঘন্টা বা তার বেশি যদি কোনো সরকারি আধিকারিক গ্রেপ্তার হয়ে থাকেন, তাকে তো তার চাকরিস্থল থেকে সরাতেই হয়। তা সেই কারণেই হয়তো তাকে সরিয়েছে। কিন্তু এবার দেখা যাক সিবিআই তাদের তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে দোষী ব্যক্তিদের আরও আনতে পারে কিনা, এবার সেটা সিবিআই তদন্তের বিষয়। অভিযোগ থাকা সত্ত্বেও সন্দীপ ঘোষকে সরানো হয়নি কেন? যেভাবে আমরা দেখলাম 2023 সালের জুলাই মাসে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, অভিযোগ উঠেছিল, অবশ্যই সেখানে মুখ্যমন্ত্রী দুবার সরিয়ে দিয়েছেন তাকে। একবার মুর্শিদাবাদে ট্রান্সফার করে দিয়েছিলেন, তারপরে আবার 6 মাসের মধ্যে তিনি ফিরে এসেছিলেন। কিভাবে এত বড় মাথা? অবশ্যই ওপরতলার মানে অদৃশ্য হাতছানি নিশ্চয়ই ছিল, না হলে এই ধরনের একবার বেরিয়ে যাওয়া একবার চলে আসা এই দুটো ঘটনা ঘটতে পারে না। অবশ্যই ওপর মাথার কোনো হাত ছিল, সেটা সাধারণ মানুষ তাই মনে করছে। এবার তার বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়েই আনতে হবে। কেন এত প্রভাবশালী বুঝতে পারলাম না। সন্দীপ ঘোষ কে, কেনই বা এত প্রভাবশালী?
সন্দীপ ঘোষকে তো সত্য কথা বলতে আমরা এই ঘটনার পরেই প্রথম জানতে পারলাম এই নামটা। আমরা তো এর আগে কখনো শুনিও নি, কারণ আমরা আরজি করে কখনো চিকিৎসার জন্য যাইও নি বা ওই ধরনের হসপিটালে যাওয়া হয়নি কখনো, সেই জন্য আমরা চিন্তাও না। এটা মাইলেজ পেয়েছে নিশ্চয়ই, তার গোপন আতাত কোনো জায়গায় ছিল, বা আমাদের উপরিস্থলে যারাই আজকে থাকুক, সে নেতামন্ত্রী যারাই থাকুক বা যারাই পদাধিকারী থাকুক ওপরতলায়, সেই জায়গাতে নিশ্চয়ই একটা আছে। আরও মিডিয়ার মাধ্যমে আরেকটা পয়েন্ট আমরা জানতে পেরেছি যে সেটা অবশ্যই আমাদের বলা উচিত হবে না, যে মুখ্যমন্ত্রীর চিকিৎসক যিনি আর কি, তার চিকিৎসকের সাথে নাকি এনারও কোনো যোগসূত্র থেকে থাকতে পারে, এরকম অনেক মিডিয়াতে বলা হচ্ছে যে তার অনেক সময় নাকি তার ওই পা ভেঙে গিয়েছিল, তার চিকিৎসাতেও নাকি তিনি প্লাস্টার ব্যান্ডেজ করেছিলেন, এরকম কথা বলা হচ্ছে। এটা আদৌ সত্য কিনা জানি না, সেটা সিবিআই অবশ্যই তদন্ত করে এটা দেখবে যে এর সাথে কোনো যোগসূত্র আছে কিনা। অনেকে বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণ আন্দোলনকে ভয় পাচ্ছেন। হ্যাঁ, গণ আন্দোলনকে তো ভয় পায়, অবশ্যই মানে জায়গায় এসে দাঁড়িয়েছে। এটা শুধু গণ আন্দোলনকে ছোট করে বলা সম্ভব নয়, কারণ এটা রাজ্যে তো আমি মনে করি যে প্রায় প্রতিটি মানুষই আন্দোলনের পক্ষে আছে, প্রত্যেকটি মানুষ বিচার চাইছে। মুখ্যমন্ত্রী নিজেও তো বিচার চাইছে, নিজে বলছে আমি জাস্টিস চাই, এদিকে বলছে আমি জাস্টিস চাই, ওদিকে বিনীত গোয়েল বলছে যে আমার কমান্ডে সমস্ত তদন্ত হয়েছে, আর সেই কমান্ডে থাকাকালীন অবস্থাতে বাথরুম ভেঙে ফেলে দেওয়া হয়েছে। 20 জন আইনজীবীকেও নামানো হচ্ছে। আবার ওদিকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে 21 জন আইনজীবী লাগিয়ে দিয়েছেন। তাহলে কাকে বাঁচানোর জন্য ওনারা চেষ্টা করছেন? জাস্টিস পাওয়ানোর জন্য নাকি না জাস্টিসকে বাধা দেওয়ার জন্য? এটা সাধারণ মানুষের প্রশ্ন।